অনলাইন স্কুল ডোমকলে আজ আবার ভৌত বিজ্ঞানের ক্লাসে আমি এসেছি। নিবিড় কৃষ্ণ ঘোষ। তোমাদের দশম শ্রেণীর ধাতুবিদ্যা শুরু করেছিলাম গতদিন। আজকে আমরা ধাতুবিদ্যার দ্বিতীয় পর্ব শুরু করব। আমরা একদম শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো খনিজ এবং আকরিক। তাহলে আমরা তো পড়ছি একটুখানি বিজ্ঞানের যে জায়গাটা যদি আমরা ভাবি, আমার একটা জায়গায় আমি একটা বিএডের ইন্টারভিউ দিতে গেছিলাম, সেই গল্পটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমাকে ইন্টারভিউয়ে প্রশ্ন করা হলো, আচ্ছা বলুন তো ইতিহাসে কোন যুগ আগে শুরু হয়েছিল? ইতিহাসে কোন যুগ আগে শুরু হয়েছে? আমি একটু হচকিত হয়ে গেছিলাম যে হঠাৎ ইতিহাসের প্রশ্ন আমাকে কেন বিজ্ঞানের বিষয় নিয়ে এসেছি এখানে করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমি তারপরে বুঝতে পারলাম যে এখানে ধাতুর একটা বিষয় জড়িয়ে আছে। আমরা বিজ্ঞানের যারা ছাত্র বা সমাজের যা কিছু পরিবর্তন হয় সেগুলো মানব সভ্যতার যদি বিকাশের ধারা আমরা বিশ্লেষণ করি, তো আমরা দেখতে পাই যে বিজ্ঞানের পদ্ধতিতেই এই বিকাশ হয়েছে। একদম সভ্যতার শুরু থেকে যদি ভাবি, সবকিছুই বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে দিয়েই হয়েছে। ফলে স্বাভাবিকভাবে ধাতুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিন্তু নয়। আমার তখন মনে হলো যে আমরা যদি প্রস্তর যুগে বা প্রত্নপ্রস্তর যুগে বা প্যালিওলিথিক যুগে ফিরে যাই, মানব সভ্যতার ইতিহাসের ধারার সঙ্গে সঙ্গে মানুষ আবিষ্কার করেছে আগুনে, ঠিক সেরকমভাবেই ধাতুরও আবিষ্কার করেছে। তো ধাতুর আবিষ্কারের বিষয় নিয়ে আমি একটু দেখছিলাম, তোমরাও দেখবে। ব্রিটানিয়া যদি সার্চ করো সেখানেও পাবে প্রায় 6500 বছর আগে সোনার ব্যবহার শুরু হয়েছিল, এবং সোনা, রূপা এবং তামা, এবং প্রস্তর যুগের সময় এটাকে আমরা বলতে পারি। যদিও এই সময়ে মূলত সোনার ব্যবহার কিভাবে হতো তার ছবি তোমাদের একটু পরে দেখাবো। মূর্তি তৈরি বা গয়না তৈরি এগুলোর কাজে ব্যবহার করা হতো। এবং 4000 বছর আগে তামার কুঠার পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকরা, ইতিহাসের মানুষজনেরা, তারা তামার কুঠার এর যে বয়স নির্ধারণ করেছিলেন মোটামুটি ভাবে 4000 বছর আগে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস যে নদী, এই অববাহিকার কথা যদি আমরা ভাবি, এইখানে যে সভ্যতা গড়ে উঠেছিল 3000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দে, এগুলো সবই খ্রিস্টপূর্বাব্দের কথা বলছি, বিসি। এবং এইখানে আমরা দেখেছিলাম যে কপার ধাতুর ব্যবহার শুরু হয়েছিল, তামা ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। এবং এই তামা ধাতুর ব্যবহার যেভাবে করা হতো তাতে দেখা যেত যে কার্বনের সঙ্গে তামাকে পোড়ানো হতো এবং পুড়িয়ে তামার ধাতুটা নিষ্কাশিত হতো। কার্বন বিজারণ হতো, পরে আমরা জানবো। এবং এই সঙ্গে আর্সেনিক থাকতো, কার্বনের সঙ্গে তামার সঙ্গে আর্সেনিক ধাতু মিশে থাকতো। তো আর্সেনিকের পোড়ালে রসুনের মতো গন্ধ পাওয়া যায়, আর্সেনাস অক্সাইড হয়ে আর্সেনিক পুড়ে যেত। কিন্তু এর সঙ্গে যেটা থাকতো সেটা হলো টিন, সেইটা উঠতো না। টিনের সঙ্গে তামা মিশে থাকতো, এবং এইটা তখনকার দিনের মানুষ তো এইভাবে এইটা টিন, এইটা তামা, এইটা মিশে ব্রোঞ্জ বলে সংকর ধাতু তৈরি হচ্ছে সেই সব জানতো না। কিন্তু তারা দেখেছিল যে এই ধাতুটা তামার থেকে আলাদা একটা ধাতু, এবং সেটা ব্রোঞ্জ, এবং তার ব্যবহার তৈরি হয়েছিল আরো পরে। ইতিহাস যদি ভাবি আমরা, প্রায় নেদারল্যান্ডে 1350 বিসি মানে খ্রিস্টপূর্বাব্দে, এবং এই সময়ে অ্যান্টোনিয়া বলে একটা জায়গায়, অ্যানোটোলা বলে একটা জায়গা, সেইখানটায় আমরা দেখেছিলাম যে নেদারল্যান্ডে প্রায় 2000 বিসিতে লোহার ব্যবহার হয়েছে, এবং ড্র্যাগার পাওয়া গেছিল লোহার। এবং তখনকার সময়ে মানুষজন এটা বিজ্ঞানের আবিষ্কার হিসেবে মানুষ তো ভাবতো না, সবই ভাবতো একটা অলৌকিক শক্তির মধ্যে দিয়ে এসেছে, এবং এই লোহার কুঠারকেও তারা সেইভাবে ব্যাখ্যা করেছিল। এবং মজা হলো যে এই যে বিষয়টা আমি বললাম, এই লোহার যুগের পরে শুরু হয়েছিল মানে ইস্পাতের যুগ, লৌহ ইস্পাতের যুগ, কিন্তু তারপরে শুরু হয়েছিল জিঙ্কের, তারপরে অ্যালুমিনিয়ামের, এইভাবে। তাহলে এই যে ধাতু এইটা হলো, এটা কেন হলো? স্বাভাবিকভাবেই আমার প্রশ্ন উত্তর যদি আমি দিই এটা, তাহলে তার পরবর্তী প্রশ্নকর্তা করবেন
কেন এইভাবে ইতিহাস সৃষ্টি হলো? বিজ্ঞানের হাত ধরে বৈজ্ঞানিক কারণে এই ইতিহাস যেভাবে মানব সভ্যতার ইতিহাস গড়ে উঠেছে তার পেছনে রসায়নের কি ভূমিকা আছে? এই প্রশ্নটা আমিও তোমাদের করলাম, উত্তর এই আলোচনার শেষের দিকেই তোমরা পাবে। তো যাই হোক, আমি এবার ওই ছবিটা দেখব যে তাম্র, একদম সোনার একটা যে গয়নার কথা তোমাদের বললাম, সোনার ব্যবহারের উদাহরণ হিসেবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সেই ছবিটা একটু চট করে তোমরা দেখে নাও। এবং এইখান থেকে এরপরে আমি আলোচনায় আসব। আমরা প্রথমে শুরু করব খনিজ এবং আকরিক। তো এইগুলো খনিজ হিসেবেই মানুষ কিন্তু প্রথমে পেয়েছিল। একটু দেখি ছবিটা কেমন। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাতে দেখো, এইটা হলো সোনার, এটা একদমই গোল্ড বা সোনা দিয়ে তৈরি। এবং এইটা সেই বলছি যে এটা খনন কার্যের পর যেগুলো আবিষ্কার হয়েছিল এগুলো আছে বিভিন্ন মিউজিয়ামে রাখা। এটা সোনার ব্যবহার, ধাতু হিসেবে মুক্ত সোনা মানুষ পেয়েছিল। এবং এখনো বালিতে অনেক সময় আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় সোনার খনিতে মুক্ত ধাতু হিসেবে সোনা পাওয়া। তো এইটুকু। এবার আমরা আলোচনায় আবার ফিরে আসছি। তো যে কথাটা বলছিলাম সেটা হলো যে খনিজ পদার্থ আমরা দেখেছি। তাহলে খনিজ পদার্থ হিসেবে যদি আমরা দেখি, তাহলে খনিজ আমরা কাকে বলবো? তাহলে খনিজ কাকে বলবো এই কথাটা যদি তোমাদের জিজ্ঞেস করি, তোমরা বলবে খনির মধ্যে বা ভূস্তরে জমে থেকে মাটির নিচে জমা পড়ে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা খনিজ বলবো। এইবারে খনিজ মানে আমি যদি ভাবি যে খনিজ পদার্থ, তার মানে কিভাবে তৈরি হলো এই পদার্থগুলো? না, বিভিন্ন পদার্থ মাটির ভূস্তরে বিভিন্ন রকম ভাবে জমা হয় এবং ভূস্তরের পরিবর্তন হয় এবং তারা মাটির নিচের তলানিতে গিয়ে পড়ে। ভূমিকম্পের ফলেও হতে পারে অনেক সময়, বা ভূস্তরের যে পরিবর্তন হয় তার ফলেও হতে পারে। ফলে মাটির নিচে জমা হওয়ার যে ধাতু উৎস হিসেবে যেগুলোকে আমরা ভাবি, বিভিন্ন রকম ভাবে ধাতু মিশে থাকে, সেইটা আমরা খনিজ পদার্থ হিসেবে ভাবি। এবার এই খনিজ পদার্থগুলো যেমন ধরো বিভিন্ন রকম খনিজ পদার্থ হতে পারে, রেড হিমাটাইট, ম্যাগনেসাইট, আয়রন পাইরাইট, লোহার ক্ষেত্রে আমি বললাম। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনা হিসেবে, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড হিসেবে যেটাকে আমরা পাই সেইটা বক্সাইড যেটাকে বলি সেইটা। আবার মাটির মধ্যে অনেক সময় চীনামাটি পাই বা ক্লে বলি যেটাকে, সেগুলোকেও আমরা খনিজ পদার্থ হিসেবে ভাবতে পারি। আর আকরিক বলতে আমরা কি বুঝবো? যে সমস্ত খনিজ পদার্থগুলো থেকে সুবিধাজনক সহজ রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিকভাবে লাভজনক এবং বিশুদ্ধতর ধাতু নিষ্কাশন করা যাবে, সেগুলোকে আমরা বলবো আকরিক। আবার বলছি, কতগুলো শর্ত তাহলে আমাকে এখানে আকরিকের, একটা খনিজ যখন আকরিক হবে তখন যে শর্তগুলো হবে, সেটা প্রথম শর্ত হলো যে 1 নম্বর হলো সহজ পদ্ধতি। তাহলে পদ্ধতিগতভাবে যে আকরিকটাকে আমরা নেব সেটা সহজ পদ্ধতি হবে। একটা খনিজ যখন আকরিক হবে, তাহলে আকরিক হতে গেলে আমাকে সহজ পদ্ধতিতে এটাকে আমাকে সংগ্রহ মানে নিষ্কাশন করা যাবে। এটা হলো প্রথম। দ্বিতীয়ত যে জায়গাটায় আমরা যাব সেটা হলো খরচ, কম ব্যয় হতে হবে। কম ব্যয় যদি বেশি হয় তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না। তাহলে আমাকে এমন একটা পদ্ধতি নির্বাচন করতে হবে যে পদ্ধতিটার মধ্যে দিয়ে এর খরচটা অনেক কম হয়। এরপরে কি হবে না, এটাকে আমরা দেখব যে একটা সহজ বিষয় হবে যেটা বাণিজ্যিকভাবে লাভজনক হবে। 3 নম্বর যে বিষয়টাকে আমরা ভাবতে পারি সেটা হলো বাণিজ্যিক ভাবে লাভজনক। আর 4 নম্বরে যেটা আমরা বলতে পারি সেটা হলো বিশুদ্ধ। তাহলে এই 4টে শর্ত যদি আমরা পূরণ করতে পারি কোনো খনিজের ক্ষেত্রে, তাহলে আমরা সেটাকে আকরিক বলব। এইবারে প্রশ্ন হলো, তাহলে
আকরিক কাদেরকে বলবো আর খনিজ কাদেরকে বলবো, আর সব আকরিকই খনিজ, কিন্তু সমস্ত খনিজই আকরিক নয়। একটা উদাহরণ একটু আগেই বলছিলাম যে লোহার যদি আমরা আকরিক যদি ভাবি, তাহলে লোহার আকরিক হলো রেড হিমাটাইট হলো Fe2O3, তাহলে রেড হিমাটাইট হলো Fe2O3, এটাকে কি বললাম আমরা? রেড হিমাটাইট। তাহলে রেড হিমাটাইটের যে আকরিক সেটা হলো ফেরিক অক্সাইডের সংকেত, যেটা ফেরিক অক্সাইড। এবার যদি আমরা আয়রন পাইরাইটস যদি ভাবি, তাহলে আয়রন পাইরাইটস হলো FeS2, এটাকে আমরা বলি আয়রন পাইরাইটস, আয়রন পাইরাইটস। তাহলে এই যে আয়রন পাইরাইটস, এই দুটোকেই আমরা খনিজ বলবো। আবার ধরো অ্যালুমিনিয়ামের কথা যদি ভাবি, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়ামের অক্সাইড যেটা হিপসাইড, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড তার সঙ্গে 2 অণু জল, এটা আমরা বক্সাইড হিসেবে অ্যালুমিনিয়ামের আকরিক হিসেবে ভাববো। কিভাবে হয়? বক্সাইড। আবার চীনামাটি যদি বলি, চীনামাটি, তাহলে চীনামাটি বা ক্লে বা কাদা, ক্লে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো অ্যালুমিনিয়াম অক্সাইড থাকবে, তার সঙ্গে সিলিকন ডাইঅক্সাইড দুটো থাকবে, আর জল থাকবে। তাহলে এইগুলোকে আমরা অ্যালুমিনিয়ামের খনিজ হিসেবে বলতে পারি। কিন্তু আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে আয়রন যখন নিষ্কাশন করব, তখন রেড হিমাটাইট থেকে আয়রন নিষ্কাশন করব, অ্যালুমিনিয়াম যখন নিষ্কাশন করব, তখন বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব। কিন্তু আয়রন পাইরাইটস থেকে বা চীনামাটি বা ক্লে থেকে আমরা আয়রন নিষ্কাশন করতে পারবো না। তাহলে স্বাভাবিকভাবেই এই দুটোকে, আয়রন পাইরাইটসকে কিংবা চীনামাটিকে, এই দুটোকে আমরা খনিজ বলতে পারি, কিন্তু আকরিক বলতে পারবো না। তাহলে এইটা আমরা একটু দেখে নিই, খনিজ কাকে বলে আর আকরিক কাকে বলে, তার একটা সংজ্ঞা। এটা তোমরা একটু দেখো, এটা দেখে নাও তোমরা, খনিজ কাকে বলে আকরিক কাকে বলে। একটু বোর্ডে তোমাদের সেই জিনিসটা দেখিয়ে দিই, ছবিতে প্রজেকশনের মাধ্যমে। এটা আয়রনের আকরিক গুলো আছে, তারপরে কি আছে? আচ্ছা, এই করে আছে, ঠিক আছে, ওইটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার আয়রনের আকরিক গুলো একটু দেখে নিই, কি আছে স্লাইডে। আয়রনের আকরিক গুলো দিন। প্রথমে আয়রনের আকরিকটা আমরা দেখি যে কি কি আকরিক গুলো আছে। না, ওই প্রথমে, একদম প্রথমে যেটা দেখালাম, এই যে এটা তোমরা দেখছো যে আয়রনের যে আকরিক, এখানে বললাম একটু আগে যে রেড হিমাটাইট একটা আয়রনের আকরিক, ম্যাগনেটাইট এটা একটা আয়রনের আকরিক, আর সিডারাইট বা স্ট্যাথিক আয়রন বা স্ট্যাথোজ এটা একটা আয়রনের আকরিক। তাহলে এই তিনটে আকরিককে আমরা আয়রনের আকরিক হিসেবে ব্যবহার করব না? আগেরটাই থাকে। আমরা এখানে আয়রনকে নিষ্কাশন করব কোথা থেকে? না, রেড হিমাটাইট থেকে। আয়রনকে নিষ্কাশন করব কোথা থেকে? না, রেড হিমাটাইট থেকে। আর মূলত আমরা এটাকে রেড হিমাটাইটটাকে ব্যবহার করব। এরপরে আমরা চলে যাই পরের আকরিক।
কপারের কপার পাইরাইটস বা পাইরাইটেস বলা হয়, বা চ্যালকোপাইরাইটস বলা হয়। এই চ্যালকোপাইরাইটস এর ক্ষেত্রেও আমরা দেখব এটা সংকেত হলো কপার সালফাইড আর ফেরাস সালফাইড দুটোই থাকে, ফেরিক সালফাইড। এখানে দেখো লোহার যোজ্যতা হলো 3, তাহলে লোহার যোজ্যতা 3, তাহলে কপারের সঙ্গে লোহা মিশে থাকে এবং চ্যালকোপাইরাইটস বলি আমরা এটাকে। তাহলে এটাকে দুটোকে একসঙ্গে যদি লিখি তাহলে দাঁড়ায় কি C2F2S4, সেটা আমরা লিখি না, কি লিখি CuFeS2। তাহলে সেটা না লিখে আমরা লিখি CuFeS2। এরপরে আমরা চলে যাব তারপরের যে আকরিক, সেটা হলো কপার গ্ল্যান্ডস বা চ্যালকোসাইট। তার সংকেত কি না Cu2S বা Cu2S কপার গ্ল্যান্ডস। এগুলো মনে রাখতে হবে। আর 3 নম্বর আকরিকের কথা বলবো আমরা, সেটা হলো কিউপ্রাইট। তাহলে কিউপ্রাইটের সংকেত কি না Cu2O। এরপরে আমরা চলে যাব অ্যালুমিনিয়ামের আকরিকে। অ্যালুমিনিয়ামের জিঙ্কের আকরিক। জিঙ্কের আকরিক দেখো জিঙ্ক ব্লেন্ড আর ব্ল্যাক বয়েল অফ এটা লর্ড ব্ল্যাক জ্যাক। জিঙ্ক ব্লেন্ড বা ব্ল্যাক জ্যাক, এইটাকে আমরা সংকেত হিসেবে যদি ভাবি সেটাকে আমরা বলবো যে ZnS। আর জিঙ্কাইট যেটা, সেটাকে আমরা বলবো ZnO। জিঙ্কাইট থেকে আমরা বলবো ZnO। আর ক্যালামাইন জিঙ্কের কার্বনেটের একটা আকরিক, জিঙ্ক কার্বনেট। এরপরে আমরা আসবো অ্যালুমিনিয়ামের আকরিকের ক্ষেত্রে। এবং অ্যালুমিনিয়ামের আকরিক দেখো কি কি আকরিক লেখা আছে এখানে। বক্সাইট, তাহলে বক্সাইটটা, এই বক্সাইট আকরিক, এটাকে আমরা সংকেত কি না অ্যালুমিনিয়াম অক্সাইড, তার সঙ্গে 2 অণু জল। অ্যালুমিনিয়াম অক্সাইড আর তার সঙ্গে 2 অণু জল। ক্রায়োলাইট, ক্রায়োলাইট দেখো, ক্রায়োলাইটে অ্যালুমিনিয়াম ফ্লুরাইড থাকে আর তার সঙ্গে সোডিয়াম ফ্লুরাইড মিশে থাকে। 3 অণু সোডিয়াম ফ্লুরাইড মিশে থাকে। এটাকে আমরা যখন একসঙ্গে লিখব তখন এই দুটো যোগ করলে Na3LF6। এখানে 3টে ফ্লুরিন আছে, এখানে 3টে ফ্লুরিন আছে। আর গিবসাইট, গিবসাইটে 3টে জল থাকবে, অ্যালুমিনিয়াম অক্সাইড আর তার সঙ্গে গিবসাইট, গিবসাইটে 3 অণু জল থাকবে। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম খনিজ কাকে বলবো। খনিজ হলো ভূপৃষ্ঠে শিলারূপে প্রাকৃতিক অজৈব পদার্থ সমূহ যার সঙ্গে ধাতুগুলো মুক্ত অবস্থায় বা যৌগ রূপে বিভিন্ন অশুদ্ধির সঙ্গে মিশ্রিত থাকে। আবারও বলছি, ভূপৃষ্ঠে বা ভূগর্ভে যে শিলারূপে প্রাপ্ত প্রাকৃতিক অজৈব পদার্থ যাদের সঙ্গে ধাতুগুলো মুক্ত অবস্থায় বা যৌগ রূপে অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, সেটাকে আমরা খনিজ বলবো। আর আকরিক কাকে বলবো, যেসব খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে স্বল্প ব্যয়ে লাভজনক এবং বাণিজ্যিক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায়, তাকে আমরা বলবো আকরিক। এটা তোমাদের আমরা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা লিখে নেবে পরে। আর আমরা আকরিকগুলোর চেহারাটা কিরকম সেটা একবার দেখে নেব। এখানে দেখো রেড হিমাটাইট আয়রনের যে আকরিক, সেইটা আমরা Fe2O3, সেইটাকে আমরা দেখলাম, তার চেহারাটাকে আমরা দেখলাম রেড হিমাটাইট। এরপরে আমরা চলে যাব পরের আকরিকটা, দেখো কিরকম দেখতে। এটা হলো কপারের আকরিক, কিউপ্রিক অক্সাইড Cu2O, কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাইট। তাহলে এইটা আমরা এইভাবে দেখি, এর মধ্যে কিছুটা কিউপ্রিক হাইড্রোক্সাইডও থাকে যৌগ হিসেবে, এবং সেই জন্য এটাকে আমরা এই সবুজ যে রংটা সেইটা কিছুটা সেই জন্য আমরা পাই। এরপরে আরেকটা স্লাইড দেখো, বক্সাইটের আকরিক। বক্সাইটের আকরিকের মধ্যে একটা লালাভ ভাব আছে। এই আকরিকের মধ্যে লালাভ ভাব থাকে কখন না, যখন আয়রন মিশে থাকে। বক্সাইটের ওরের মধ্যে যখন আয়রন মিশে থাকে তখন এই যে লালচে ভাবটা সেটা থাকে, মানে ফেরিক অক্সাইড বা রেড হিমাটাইট একটুখানি মিশে থাকে, তখন আমরা এইটা লালচে ভাব পাই। যদি সিলিকন বেশি থাকে তখন এই রংটা কিন্তু সাদা হয়ে যায়। এরপরে আরেকটা ছবি আছে, তাই না, জিঙ্ক, জিঙ্কের যে ছবি, জিঙ্ক ব্লেন্ড, একটু আগেই তোমরা দেখলে জিঙ্ক ব্লেন্ড। সেই জিঙ্ক ব্লেন্ডের ছবি আমি তোমাদের দেখাচ্ছি।
এবার এই ছবিটা তোমরা ভালো করে দেখো, এবং জিঙ্ক ব্লেন্ডের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হলো যে এর মধ্যে সালফার যৌগ আছে। সবটাই জিঙ্কের যে আকরিকগুলো সেগুলোকে আমরা সালফার হিসেবেই পাই। বেশ, এইটা গেল। এবারে আমি যে কথাগুলো বলছিলাম সেই কথায় আবার ফিরে আসছি। আর তোমাদের ওই ছবিটা পরে তোমাদের দেখাচ্ছি। যেটা বলছিলাম সেটা হলো যে সালফাইডের আকরিক হিসেবে জিঙ্ক থাকে, এই জায়গাটা বলেছিল। আমরা তাহলে এতক্ষণ আকরিক আলোচনা করলাম ধাতুর খনিজ এবং আকরিক এই বিষয়টা নিয়ে। এই আলোচনাটা মোটামুটি ভাবে সম্পূর্ণ হলো। এখান থেকে তোমাদের পরীক্ষাতে উদাহরণ লিখতে বলতে পারে, আবার সংকেত দিতে পারে দুটো, একটা ধাতুর দুটো আকরিকের নাম বললো, বা জিঙ্ক ক্যালামাইন কাকে বলে, জিঙ্ক ব্লেন্ডের সংকেত লেখো, স্প্যাথিক আয়ন কাকে বলে, বা সিডারাইট কাকে বলে, সিডারাইটের সংকেত লেখো, কিসের ইত্যাদি। এই ধরনের কিছু এক কথার প্রশ্ন থাকতে পারে। এইবারে তোমরা তো পড়েছো এর আগে যে জায়গাটা, সেটা হলো জারণ বিজারণ। তোমরা পড়েছো জারণ বিজারণ, তোমরা পড়েছো, এবং জারণ বিজারণ সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। জারণ মানে আমরা কি বলবো? প্রথম কথা এইটা একটু লিখে নিই, এই কারণে জারণ আর বিজারণ। জারণ বিজারণ সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। সেই ধারণাটা কি না, যখন কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তখন সেটাকে আমরা কি বলি? জারণ বলি। একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করা মানে কিসে পরিণত হলো? কিসে পরিণত হলো? আয়নে পরিণত হলো, ধনাত্মক আয়নে পরিণত হলো। আবার যখন একটা আয়ন, ধরো ফেরাস আয়ন আছে, একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে কিসে পরিণত হলো? ফেরিকে পরিণত হলো। তাহলে এটাকেও আমরা বলতে পারি যে জারণ। তাহলে উচ্চতর জারণ স্তরে যখন পৌঁছচ্ছে, ফেরাস যখন ফেরিকে পৌঁছচ্ছে, স্ট্যানাস যখন স্ট্যানিকে পৌঁছচ্ছে, ম্যাঙ্গানাস যখন ম্যাঙ্গানেটে পৌঁছচ্ছে, তখন সেগুলোকে আমরা কি বলবো? জারণ বলবো। এবং খুব স্বাভাবিকভাবেই এই জারণের ক্ষেত্রে আমরা যদি অক্সিজেনের কথা বলি, আর একটা উদাহরণ অক্সিজেন কি করবে? অক্সিজেন 2 -2 যদি করে তাহলে কিসে পরিণত হবে? ইলেকট্রন দুটো বেশি ছিল, অক্সিজেন গিয়ে অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন পরমাণুতে পরিণত হলো। তাহলে এই যে জায়গাটাকে আমরা দেখছি, এইটাকে আমরা বলবো জারণ। তাহলে তিনটে জায়গা আমরা জারণের ক্ষেত্রে দেখলাম। এক নম্বর হলো কোন ধাতু থেকে যখন ইলেকট্রন ত্যাগ করছে তখন। 2 নম্বর হলো যখন কোনো আয়ন ইলেকট্রন ত্যাগ করছে তখন উচ্চতর জারণ স্তরে পৌঁছচ্ছে। 3 নম্বর হলো যখন আমার কোনো অ্যানায়ন ইলেকট্রন ত্যাগ করছে তখন সেইটাকে আমরা বলবো জারণ। তাহলে এই যে জায়গাটা, এটাকে আমরা বললাম জারণ। ঠিক উল্টো দিক থেকে যদি ভাবি, এটাকে উল্টো দিক থেকে যদি ভাবি, বিজারণের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন কোন একটা অধাতু আছে, তাহলে আমি কি অধাতু নিলাম এখানে? ধরো একটা ক্লোরিন বা ফ্লুরিন আছে, সে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কিসে পরিণত হবে? ক্লোরাইড আয়নে পরিণত হবে। তাহলে এই ক্লোরাইড আয়নে পরিণত হওয়াটাকে আমরা কি বলবো? অ্যানায়নে পরিণত হওয়াটাকে আমরা বলবো বিজারণ। দ্বিতীয়ত আমরা যদি ভাবি বিজারণের ক্ষেত্রে, যে উচ্চতর জারণ সংখ্যায় আছে, আবার একটা ইলেকট্রন গ্রহণ হলে কি করবে? তাহলে উচ্চতর জারণ স্তর থেকে নিম্নতর জারণ স্তরে যখন পৌঁছচ্ছে তখন সেইটাকে আমরা বলবো বিজারণ। এইটা হলো। আর অ্যানায়ন যদি ভাবি আমরা, যে অক্সিজেন ইলেকট্রন নিচ্ছে উচ্চতর জারণ স্তর থেকে, আবার নিম্নতর
জারণ স্তরে আসছে তখন সেটাকে আমরা অ্যানায়ন হিসেবে জারণ হিসেবে বলবো। তাহলে এইখানে আমরা যে জায়গাটায় গেলাম সেটা হলো যে বিজারণের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করবে আর জারণের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করবে। এইবারে যেটা বলতে চাইছি সেটা হলো যে তোমাদের একটা শ্রেণীর কথা বলবো, সেই শ্রেণীটা হলো তড়িৎ রাসায়নিক শ্রেণী। কি বললাম? তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই তড়িৎ রাসায়নিক শ্রেণী সম্পর্কে বলার আগে আমরা তড়িৎযোজ্যতা পড়েছি, সমযোজ্যতা পড়েছি। তাহলে তড়িৎযোজ্যতা এবং সমযোজ্যতা এই দুটো যখন পড়েছি আমরা দেখেছি যে ধাতুগুলোর একটা বিজারণ ক্ষমতা আছে, তার মানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আছে, এবং এই ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা অনুযায়ী ধাতুগুলোকে যদি আমরা সাজাই তাহলে আমরা দেখব যে একটা শ্রেণী তৈরি হয়। যেমন ধরো পটাশিয়াম, তারপরে ধরো ক্যালসিয়াম, তারপরে ধরো ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। এইভাবে যদি আমরা ভাবি অ্যালুমিনিয়াম এইটা পরপর আছে, তাহলে এর ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা এইভাবে যদি ভাবি তাহলে এদের ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা বেশি হবে। তার মানে বিজারণ ক্ষমতা অনুযায়ী আমরা ধাতুগুলোকে সাজিয়েছি। এরপরে যদি আমরা ভাবি তারপরে দেখবো আমরা আয়রন আছে, জিঙ্ক আছে, তারপরে আয়রন আছে, তারপরে টিন আছে, তারপরে লেড আছে। এইভাবে আমরা সাজাতে পারি। আমি এটাকে লম্বা করে যদি লিখি তাহলে আরো ভালো হবে। তারপরে হাইড্রোজেন আছে, তারপরে কি আছে? কপার, সিলভার, মার্কারি আর গোল্ড। আমি একদম শুরুতে আমাদের মানব সভ্যতার বিকাশের ধারায় বিজ্ঞানের যে বিষয়টা বলছিলাম সেটা ছিল এরকম যে আমরা প্রথমে পেয়েছিলাম স্বর্ণযুগ, বা সেই সময় বলেছিলাম সোনা, রূপা এই ধাতুগুলো এবং তামা পর্যন্ত প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তাহলে স্বাভাবিকভাবে এইটা আমরা যদি দেখি হাইড্রোজেনের নিচে এই ধাতুগুলো আছে, এই ধাতুগুলো হাইড্রোজেনের নিচে আছে, তার মানে কি না এদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা হাইড্রোজেনের থেকে কম, বা বিজারণ ক্ষমতা হাইড্রোজেনের থেকে কম। বিজারণ ক্ষমতা যদি হাইড্রোজেনের থেকে কম থাকে তাহলে এই ধাতুগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। কেন কি না আমরা দেখেছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কপার স্বাভাবিকভাবে যেটা জিঙ্ক করে, সালফিউরিক অ্যাসিড জিঙ্ক করে, বা এরা অন্যরা করে, অ্যালুমিনিয়াম, সেগুলো উপরের ধাতুগুলো যেটা করে সেটা নিচের ধাতুগুলো করতে পারছে না। কারণ ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা এদের থেকে হাইড্রোজেনের বেশি, মানে বিজারণ ক্ষমতা হাইড্রোজেনের বেশি। ফলে এই ধাতুগুলোকে আমরা দেখব যে এগুলো সাধারণভাবে খুব সহজেই ধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে মুক্ত হয়ে যায়, মানে এরা নিজেরা বিজারিত হয়ে যায়। এইটা একটা জায়গা। আর এমনিতে আমরা যখন আকরিকগুলো নিয়ে আলোচনা করছিলাম একটু খেয়াল করলে দেখবে যে জিঙ্কের ক্ষেত্রে আমরা সালফাইড ছাড়া অক্সাইড পেয়েছি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু উপরে আছে অ্যালুমিনিয়াম কিন্তু অক্সাইড হিসেবে পেয়েছি। এই ধাতুগুলোও কিন্তু অক্সাইড হিসেবে প্রচুর পরিমাণে থাকে, কিন্তু আমরা যখন দেখব তখন আমরা দেখব যে এই ধাতুগুলোকে অক্সাইড হিসেবে আমরা মুক্ত করতে পারি না। যখন আমরা ধাতুগুলো পড়াবো সেই সময় আমরা এই আলোচনাটা করব কিভাবে ধাতুগুলোকে নিষ্কাশন করা যায় ইত্যাদি। তো এই পর্যন্ত আজকে আমরা আলোচনাটা করলাম। আর ওইটা যদি ছবিটা দেখানো যাবে, ওই যেটা বলছিলাম সেটা যদি আমরা দেখাতে পারি সংঘাত যে ছবিটা, তাহলে তোমরা একটু দেখে নাও। তবে এই পর্যন্ত এই ক্লাসের আলোচনাটা হলো। এর পরের ক্লাসে আমরা ধাতুগুলো কিভাবে নিষ্কাশন করব সেই আলোচনাটা করব, ধাতুগুলোকে কিভাবে রক্ষা করব সেই আলোচনাটা করব। এই ভিডিওটা যদি, এই ছবিটা যদি দেখানো যায় তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, আলোটা নিভাতে।
তাহলে খনিজ সম্পর্কে আমরা যেটা বলছিলাম, মুছে দিই এটা। এবার দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই সংজ্ঞাটা তোমরা লিখে নাও, এই সংজ্ঞাটা লিখে নাও যে খনিজ বলতে আমরা কি বুঝি আর আকরিক বলতে আমরা কি বুঝি। তাহলে এই পর্যন্ত আজকের এই ক্লাস, এটা তোমরা লিখে নেবে এবং এখান থেকে তোমাদের এই চ্যাপ্টার এই ক্লাসটা আমরা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, ঘরে থাকবে।